কিছুটা নির্লোভ টাইপের হন, তাহলে তার যত টায়ার্ডনেসটা মানবিক আমি মনে করি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে চরিত্রটা আমরা এতদিন দেখেছি, সেখানে তার টায়ার্ড হতেই পারে। আবার আমি অন্য কিছু কারণ দেখি এখানে, অন্য কিছু কারণ দেখি এইভাবে, দেখেন আমাদের দেশটা কিন্তু ছোট, এই ছোট দেশে কিন্তু সবাই সবাইকে চেনে। যেমন আমেরিকা, আমেরিকা আপনি যেখানে থাকেন, এক রাজ্যের রাষ্ট্রের সঙ্গে মানে যুক্তরাষ্ট্রের একটা পার্টির সঙ্গে আরেকটা একটা স্টেটের হয়তো 2-3 ঘন্টার সময়ের ডিফারেন্স আছে। তো ওখানকার কালচারও কোনো মিল নাই, হয়তো কেউ কোনদিন জীবনে যাই নাই ওখানে, এরকম আছে। হুম। তো আমাদের এখানে কিন্তু অত বেশি না, সবাই সবাইকে চেনে জানে, কোথাও দুর্নীতি হলে সেটাও আমরা জানি। আমি এই নতুন সরকারের সত্যি কথা বলতে গিয়ে যাবো যত দুর্নীতির কাহিনী শুনেছি মন্ত্রণালয় ভিত্তিক, তার মধ্যে এলজিআরডি মন্ত্রী এই মিনিস্ট্রির দুর্নীতির খবর আমি প্রচুর পাই। হয়তো মির্জা ফখরুল জানেন না, হয়তো ওনাকে উনি অসহায়, ওনার সঙ্গে যারা আছেন তাদের ব্যাপারে উনি হয়তো খেয়াল করতে পারেন না, নিয়ন্ত্রণ করতে পারেন না, এটা আমি যতটুকু জানি আর। অনেকগুলো ভুল হতে পারে, কিন্তু অভিযোগ যখন উঠে অন্য কোথাও তো ওঠে না, ওনার ট্যাক্স উঠছে কেন? উঠছে। তো এই সমস্ত কারণে উনি টায়ার্ড হতে পারেন, আমি সঠিক বলতে পারবো না ওনার টায়ার্ডনেসের কারণ, এবং ওনার বয়সজনিত কারণে টায়ার্ড হতে পারেন। হুম। উনি তো এই গত 2-3 বছরে বেশ কয়েকবার চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছেন, দেশের বাইরেও গিয়েছেন, এগুলোও টায়ার্ডনেসের কারণ হতে পারে, বিভিন্ন কিছুই হতে পারে। কাজেই তবে একটা আমি বিষয় এটা যেটা বলবো, মাসুদ কামাল আপনিও বলছিলেন যে ক্ষমতায় গেলে হ্যাপি হতে থাকে মানুষ, বা হ্যাপি একটা হরমোনি হয়তো নিশ্চিত হয় কিনা, বা বয়সজনিত কারণ, বয়স তো ক্ষমতায় গেলে কমেও, সেটাও আমরা দেখি। মানে আগে যেমন তাকে সবসময় খুব, তখনও খুব বেশি দিন আগের কথা না, তখনও তার বয়স যথেষ্টই ছিল এবং তিনি খুব সক্রিয় থাকতেন সবকিছুতে, এবং যাকে বলে ভোকাল, সরব থাকতেন। কিন্তু এখন তাকে সেভাবে সবখানে শোনা যায় না, বা এটা কি একটা কারণ? তিনি কি মনে হয় মানে কোনোভাবে কি তিনি গুরুত্ব হারিয়েছেন বা হারাচ্ছেন, বা যথাযথ গুরুত্ব পাচ্ছেন না, এমন কি কোনো কারণ থাকতে পারে? হতে পারে। শুনেন, গুরুত্ব বলেন এটা কিন্তু সবসময় যে মানুষ কাউকে হাতে তুলে দেয় তাও না, অনেকে আমরা অর্জন করি না, এটাও কিন্তু একটা বিষয় আছে। যেমন আমরা মানে আপনার সংসদে দেখেছি, সংসদের সবচেয়ে বেশি সরব ব্যক্তি হচ্ছেন সালাউদ্দিন আহমেদ সাহেব। হুম। অনেকে ওনাকে অনেক কিছুই বলেন, না রকম অ্যাডজেক্টিভ ওনার নামের সঙ্গে যুক্ত হয়। আমি নিজেও কয়েকবার বলেছি যে উনি আইনগত বিষয়গুলো নিয়ে, সংসদীয় বিষয় নিয়ে, জুলাই সনদ নিয়ে, সংবিধান সংশোধন নিয়ে উনি এত বেশি সরব যে আমার মাঝে মাঝে আইনমন্ত্রীর জন্য মায়াই লাগে, যে ভদ্রলোক এত কষ্ট করে আইনমন্ত্রী হয়েছেন কিন্তু আইন হুম। বিষয়ক ব্যাখ্যা দেওয়ার সময় পাচ্ছেন না, সুযোগই পাচ্ছেন না, সব উনি দিয়ে দিচ্ছেন। আমরা ছোটবেলায় এরকম হতো, কিন্তু যখন ক্লাসে গেলাম, যাওয়ার স্যার বললো যে কালকে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটার উপর ধরবো। আমি খারাপ ছাত্র ছিলাম তো, মাঝে মাঝে 2-1 বার হতো একটা চ্যাপ্টার খুব মুখস্থ করে গেলাম, যে অন্য সময় পারি না, আজকে মুখস্থ করে গেছি, আজকে ক্লাসে ধরার মাত্র আমি বলে ফেলবো। কিন্তু দেখা যেত আমাদের ক্লাসে 2-1টা স্টুডেন্ট থাকতো, স্যার অর্ধেক প্রশ্ন বলার আগে সে হাত তুলতো, সে কথা বলতে, তা আমরা চান্সই পেতাম না। তো খুব ঈর্ষা হতো যে আমি আজকে কষ্ট করে শিখে আসলাম, আমি বলার চান্স পেলাম না। তো আমার মাঝে মাঝে মনে হয় যে আইন মন্ত্রী কি ওই ধরনের কোন অনুভূতিতে আক্রান্ত হন কিনা আমার মতো, আমি জানি না। যে উনি আইন মন্ত্রী হয়েছেন, উনি বলার চান্সই পাচ্ছেন না, সব নিয়ে নিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী নেন ভালো কথা, উনি যদি এর কারণে কি নিজের প্রধানমন্ত্রীর জন্য মন্ত্রণালয় মায়া হয়? ঘোষণা। এই একই কারণে কি প্রধানমন্ত্রীর জন্য মায়া হয়? আমি ওটার জন্য আপাতত বলছি না, আমি আগে আচ্ছা। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষ করিনি। তারপর স্বরাষ্ট্রমন্ত্রী যদি নিজের মন্ত্রণালয়কে ভালো চালাতে পারতেন, তাহলে আমার কিন্তু এত কিছু খারাপ লাগতো না। উনি কিন্তু ওইটা পাচ্ছেন, ওনার আমাদের মব হচ্ছে, ওনার আমাদের পিটিয়ে মারা হচ্ছে। উনি প্রথম দিন বলেছিলেন মবের শেষ হয়ে গেল, বলছিলেন হুম। মবের ইতি করতো, মুখের কথাই গিয়ে চিরা ভিজে নাকি, তবে মব থামানোর জন্য কি করেছেন? কিছু করতে পারেন। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো যে উনি সালাউদ্দিন আহমেদ সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আল্লাহর রহমতে ব্যর্থ, এবং যেটা ওনার দায়িত্ব নয় সেই দায়িত্ব পালন উনি বেশ মানে বেশ পরাঙ্গম বলবো, পারঙ্গম বলবো। জি। যেটা মাসুদ কামাল এই ব্যর্থ বলার জন্য এখনই খুব মানে আগে আগে বলে ফেলছেন কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে, কারণ বলে যেটা কি হানিমুন পিরিয়ড, সেটি অবশ্য মানে হানিমুন পিরিয়ড সবচেয়ে রিস্কি, এটা শেষ করে দিই। হানিমুন আচ্ছা, পিরিয়ড আচ্ছা। সবচেয়ে রিস্কি পিরিয়ড। আপনি একটা ঘরের মধ্যে আগুন ধরাই দিলেন, আগুন ধরে যাওয়ার পর এখানে 10-12টা কাপড় চোপড় আগুনে ফুটতেছে, আপনি আমাকে বলেন আগুন নিবেন না, আগুন নিবেন না, এটা হলো আগুনের হানিমুন পিরিয়ড। আপনি যদি ওই হানিমুন পিরিয়ড আগুন না নিবান, তাহলে কিন্তু ওই আগুনের পরে নিবাইতে পারবেন না, এটা মাথায় রেখেন। কাজে হুম। হানিমুন পিরিয়ড বলতে কোনো পিরিয়ড নাই, এটা কারাস জানি না, এটা কে আদেশ করতে বলতে পারবো না। আগুন যা কিছু করার ওই হানিমুন পিরিয়ডে করতে হয়, বিড়াল বিয়ের প্রথম রাতে মারতে হয়। এবার দেখুন সরকারের এই অজুহাতটা আমার কাছে হাস্যকর লেগেছে, এবং আমার কাছে মনে, আপনি আমাকে একটা কথা বলেন, যেটা ফুয়াদ ভাই বললেন, আমি ওই মানবাধিকার কমিশন নিয়ে কথা বলি, এই একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করি, যেহেতু উনি এটি দিয়ে শেষ করেন আমি এটা কি বলি। 2009 সালে মানবাধিকার কমিশনের একটা আইন করেছিল শেখ হাসিনা সরকার, 2009 সালে। তারপরে 2025-এ এসে এটাকে অধ্যাদেশ আকারে অন্তর্বর্তীকালীন সরকার পার করেছে। এই সংসদে 2025-এর এই যে অধ্যাদেশটা, এটাকে রহিত করা হয়েছে। রহিত করে তারা বলেছে আবার যে তারা অধিকতর যাচাই বাছাই আরো শক্তিশালী করে তারা আরেকটা করবে। ভালো কথা, সেটা খুব ভালো লাগলো।
তো কোথায় কোথায় শক্তিশালী করবে সেটা নিয়ে কিছু কিন্তু বলে না। আরো যাচাই বাছাই কবে শেষ করবে সেটাও কিছু বলে না। নতুন বিলটা কবে আনবে তাও কিছু বলে না। তারপরে তারা আবার আমাদের সান্ত্বনা দিচ্ছে এই কথা বলে, যেহেতু এটাকে রহিত করা হলো, তাহলে মাঝখানের সময়টা দেশে মানবাধিকার কমিশন থাকবে না, তা তো হতে পারে না। হুম। অতএব 2009-টাই চলবে। তাহলে 2009-টা এবং 2025-টা আমরা পাশাপাশি রাখি। আমরা অন্তর্বর্তী, আমি নিজে ব্যক্তিগত অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কিছু সমালোচনা করি, আবার অনেক কিছু প্রশংসা করি। যে কোনো প্রশংসা করি তার মধ্যে একটা কিন্তু মানবাধিকার কমিশন অধ্যাদেশ। আমার কাছে এটা পছন্দ হয়েছে, কারণ আমার পছন্দ অপছন্দ এটা তো একটা কম্পারেটিভ ব্যাপার। আমি যখন 2009-এর সঙ্গে তুলনা করি, 2009-এর সঙ্গে তুলনা করলে 2025-এর এটা অনেক 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 ভালো। এই অনেক ভালোটাকে আপনি রহিত করতেছেন, করে আপনি পচাটাকে আবার জীবিত করতেছেন। তাহলে কি সে কি দাঁড়ায় ভাই? তার মানে আপনি নিয়তের গন্ডগোল আছেন ভাই, আপনি নিয়তটা খারাপ। আপনি চান না যে মানবাধিকারটা, মানুষের যে মানবাধিকার আছে এটা আগের চেয়ে একটু বেশি হলেও সমুন্নত হোক, এটা আপনি চান না। শেখ হাসিনার মনে মানবাধিকার দুরবস্থা ছিল, ওইটা আপনার পছন্দ। কিন্তু আপনি বলেই দিলেন তো আপনার কি পছন্দ। তাহলে এই আপনার এই পছন্দ তো আমার পছন্দ না ভাই। আমি তো প্রচন্ড ভাবে আনহেপি, এবং আমি মনে করি যে এত এত মানে হাস্যকর ভাবে ওনারা লজিক দেন, ওনারা ধরেই নিয়েছেন এই দেশের মানুষ কিছু বুঝে না। এই দেশের মানুষ সব অকাট মূর্খ, সব জ্ঞানী জায়গায় সংসদে বসছে ওই 215 জন না কয়জন, ওনারা সবাই জ্ঞানী। আর আমরা সবাই লোক মানে ভাত টাত খাই না, দুর্বা ঘাস খাই। এত তো সমস্যা নেই ভাই। এটা কি সালাউদ্দিন সাহেবের জ্ঞান, আইনমন্ত্রীর জ্ঞান, নাকি সম্মিলিত জ্ঞান? বলতে পারলাম না। একজনের জ্ঞান হয় তাহলে একজনকে আমি সমালোচনা করবো, আর সম্মিলিত জ্ঞান হলে সম্মিলিত ভাবে সমালোচনা করবো। তাদের যে একটা যুক্তি, ধরেন তারা সন্ত্রাস বিরোধী আইন সেটিকে পাশ করে ফেলেছে, যে আইনে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেটি পাশ করে ফেলেছে, এবং তারা কিন্তু বলছে, মানে সরকার বলছে যে এটিকে আরো সংশোধন করবার সুযোগ সামনে থাকবে, পাশ করে এটি বলছে। মানে একই যুক্তিতে যেই আইনগুলো আর কি, যেটি ব্যারিস্টার ফুয়াদও বলছিলেন যে ভালো আইন ভালো পাশ করে ফেলে ভবিষ্যতে তো যাচাই বাছাই করে আরো উন্নত করবার সুযোগ থাকবে, সেই একই যুক্তি যেটি সন্ত্রাস বিরোধী আইনের ক্ষেত্রে দিচ্ছে, ওইগুলোর ক্ষেত্রে অন্য আইনগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না কেন, বা অন্য আইনগুলোর ক্ষেত্রে প্রযোজ্য না হলে সন্ত্রাস বিরোধী আইনের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে কেন? এর কি ব্যাখ্যা আছে মাসুদ কামাল? আমার কাছে অনেক কিছু ব্যাখ্যা নেই। এবং সন্ত্রাস বিরোধী আইন যেটা, আমি সন্ত্রাস বিরোধী আইনকে একটা কালো আইন মনে করি। এটাই হাসিনা সরকার করেছিল, কালো আইন করেছিল। বিরোধী দলকে দমন করার জন্য কালো আইন করেছিল। অন্তর্বর্তীকালীন সরকার সেখানে ব্যক্তির সঙ্গে সত্তাকে যুক্ত করেছে। সত্তা যুক্ত করা মানে নিয়ন্ত্রণ হলো কোনো পলিটিক্যাল পার্টিকেও আদালতের মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ করা যায়, এই দল ওরা সত্তা যোগ করেছিল। এবং সত্তা যোগ করে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার করবে বলে বলেছিল। এবং বিচার করার কারণে যতদিন বিচার না হয় ততদিন আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত রেখেছিল। মূল ঘটনা আমি এই আইনটাকে অ্যাবসলিউটলি এটা কালো আইন মনে করি, যে এই ধরনের আইন থাকা পুরো সভ্য দেশে, পুরো গণতান্ত্রিক দেশে এই ধরনের আইন থাকা উচিত না। আমি দেখেন এই আইনের ব্যবহারটা কি, সিম্পল উদাহরণ দিলে অত আমি তার থেকে আলোচনা যাচ্ছি না। এই আইনের ব্যবহারটা কি, এই যে আমাদের সাংবাদিক যেটা ধরা হয়েছে, কারণ আনিস আলমকে, মঞ্জুর আলম পান্না, এই যে আবু আলম শহীদ খান, এদেরকে ধরা হয়েছে এই আইনে ধরা হয়েছে। শওকত মাহমুদ, এদেরকে এই আইনে ধরা হয়েছে। কিন্তু কিছু একটা করলো, সন্ত্রাস বিরোধী আইনে ধরে দিল। এই আইনটা আমার কাছে পছন্দ, এটা কালো আইন। এবং এই কালো আইন কিন্তু অতি যত্নের সঙ্গে পাশ করা হয়েছে, অতি যত্নের সঙ্গে কালো আইনটাকে পাশ করা হয়েছে। আর ভালো আইনগুলিকে অবহেলা করে ফেলে দেওয়া হয়েছে। যে কয়টা আইন রহিত করছে, এই যে আমি মানবাধিকার কমিশনের কথা বললাম, গুম বিষয়ক যে অধ্যাদেশ সেটা, অথবা ধরেন আপনার এই যে বিচারক নিয়োগ, তারপরে আপনার সুপ্রিম কোর্টের যে আলাদা সচিবালয়, এই প্রত্যেকটা আইনকে আপনি বসে ওপেন ডিবেট করতে হবে ভাই। ওপেন ডিবেট ফুয়াদ ভাই না করুন, ফুয়াদ ভাই আইনটা পড়াশোনা করছে, ওনাকে আনতে পারি না, আমার সঙ্গে ডিবেট করুন ওপেন। আমি তো আইন বুঝি না, আমার সঙ্গে ডিবেট করুক। তারা এই আইনগুলিকে বাদ দেওয়ার জন্য এই সমস্ত যুক্তি দেখাচ্ছে। আর ওনাদের মতো আইন হোক আসলে কোনো কথাই নেই ভাই। এইগুলো লোকে আমি বললাম তো, এগুলো ওপেন ডিবেট হোক। এগুলো লোক অজুহাত, মানে মূল কথাটা জানেন কি, সারা এই 14 বছর 15 বছর এদের শিক্ষা হয় নাই। কথাটা ক্লিয়ার। 15 বছরে আওয়ামী লীগের গুটা ধাক্কা কিল ঘুষি খাইয়া ওনাদের শিক্ষা হয় নাই। ওনারা এটা রিপিট করতে চায়, যে কিল ঘুষি মারতে যে আরামটা, ওই আরামটা আমি আবার চাই ভাই। এটা কোনো লজিক হতে পারে না। আমি আইন মন্ত্রী সালাউদ্দিন আহমেদ অনেক বলতেছি, যেমন বলে আপনারা যেটা করতেছেন, আপনারা মনে করেন না এটা করার মাধ্যমে আপনি দেশের মানুষের কাছে হিরো হয়ে গেছেন? হিরো হন নাই, বরঞ্চ আপনাদের এই গর্তমের কারণে পুরো দলটাকে আপনারা জিরো দিকে নিয়ে যাচ্ছেন। এই জন্য আপনাদের মূল্য দিতে হবে। আইনের শাসনের পরিপন্থী কাজ আওয়ামী লীগ এবং নেতাদের সাথে যেটি হয়ে গেল, তাদের অনেক অপরাধ থাকার সাথে সেগুলোর বিচার হলো না, এতদিন যাবত ধরে তারা বিনা বিচারে গ্রেপ্তার হয়ে থাকলেন। ডক্টর ইউনূস, মানে অন্তর্বর্তী সরকার সময় থেকে বিএনপি সরকার, এখানে আসলে মানে আওয়ামী লীগ প্রশ্নে একমত বলেই কি মানবাধিকার আইনের শাসনের পরিপন্থী কাজগুলো মানে দুই সরকারই জায়েজ করে ফেলছে কিনা? মাসুদ কামাল। আমি বলি আপনি, আমি আওয়ামী লীগের প্রসঙ্গটা বললে সবগুলি একসঙ্গে চলে আসবে। সেটা হলো কি, আমি কিন্তু পার্সোনালি মনে করি আমাদের দেশের মাটিতে
আওয়ামী লীগের নেতৃত্বে, মানে শেখ হাসিনা অথবা শেখ পরিবারের নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্গঠনের আমি কোনো সম্ভাবনা দেখি না। আমি স্ট্রেট হইতে দেখি না। কারণ মানুষ, বাংলাদেশের মানুষ যতটা আওয়ামী লীগের উপর বিতশ্রদ্ধ, সাধারণ মানুষের কথা বলতেছে, অনেকের সঙ্গে আমার কথাবার্তা হয়, আমি তো রাস্তাঘাটে হাঁটি ভাই। সাধারণ মানুষের, মানে দেশের আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছে, এদের মধ্যে একটা বড় অংশ আছে তারা 15 বছর ধরে শেখ হাসিনা এবং তার পরিবারের দাপটে এতটাই আপনার অভ্যস্ত ছিল যে তারা বিকল্প কোনো কিছু ভাবতে পারছে না। এটা একটা জিনিস। কিন্তু তারও যে বড় অংশ একটা, যা নাকি খুবই নিবেদিত প্রাণ, তাদের কাছে আমি যতটুকু শুনেছি এবং যতটুকু বুঝেছি, তারা এই পরিবারকে আর চায় না। এবং শেখ হাসিনা, দেখেন আমি পার্সোনালি বহুবার বলেছি, শেখ হাসিনা কিন্তু নিজেও এই ধরনের চিন্তা করি, কিন্তু দেখেন উনি ছাড়া ওনার পরিবারে আর সবাই কিন্তু অন্য দেশের নাগরিক। ওনার পুত্র কন্যা, ওনার বোনের পুত্র কন্যা সবাই কিন্তু অন্য দেশের নাগরিক, এবং তারা এই দেশে না জীবনে কখনো না আসলে কোনো সমস্যা নাই। এবং উনি এভাবেই সেট আপটা তৈরি করেছেন। উনি এই দেশটাকে বেসিক্যালি মুখে বলতেন ভালোবাসি। আমি পার্সোনালি আমি মনে করি শেখ হাসিনা এই দেশের মানুষকে ঘৃণা করতেন। আমি এটা আমার অবজারভেশন থেকে বলছি, আমি আমার অনুভূতি থেকে বলছি। উনি এই দেশের মানুষকে ঘৃণা করতেন। ঘৃণা করতেন এই কারণে যে উনি মনে করতেন উনার পিতা মাতা ভাই বোন, যারা ভাই, ভাইয়ের বউ, ছোট ভাই যারা মারা গেছে, এদের এই সম্মিলিত যে মৃত্যু, সেই মৃত্যুর জন্য এই দেশের মানুষ দায়ী। কারণ তারা মারা যাওয়ার পর দেশের কোনো মানুষ তার কোনো প্রতিবাদ করে নাই অথবা কোনো রকম বিরোধিতা করে নাই। এটাই কারণ যে উনি দেশের মানুষকে আসতে ঘৃণাই করতেন। এবং সেই অনুভূতি থেকে উনি ওনার সন্তান এবং ভাই পরিবার সদস্যকে বিদেশে রেখেছেন। এবং ওনার যারা সাংঘাত ছিল, ওনার যারা মানে ঘনিষ্ঠ লোক ছিল, ওদেরকে অবাধ লুটপাট করার একটা সার্টিফিকেট দিয়েছেন। তোমরা লুটপাট করো, বিদেশে নিয়ে যাও, এদেশের মানুষ থাক বা মরুক, কিছু যায় আসে না। এর ফাঁকে ফাঁকে উনি যেগুলো উন্নয়ন কর্ম করেছেন, যেগুলো এখনো আওয়ামী লীগের লোকজন দেখে আপ্লুত হয়, আমিও আপ্লুত হই, অনেক বড় বড় কাজ, উন্নয়ন কাজ করেছেন, অবকাঠামো করেছেন, কোনো সন্দেহ নেই। কিন্তু 5 টাকার কাজ 25 টাকায় করেছেন, 20 টাকা চুরি করেছেন। তো আমি যখন ওই উন্নয়ন কাজের প্রশংসা করবো, সঙ্গে সঙ্গে আমাকে এটাও বলতে হবে যেখানে একটা ব্যাপক চুরি হয়েছে। ইন্টারেস্টিং হলো এই জিনিসটা এসে মানুষের মধ্যে একদম পরিষ্কার করে দিতে পারতো অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তারা তা করে নাই। তারা করছে কি, ওরা 25 টাকা জায়গা 5 টাকা জায়গা 25 টাকা করে 20 টাকা চুরি করেছে। আমরা যে 2-1 কাজকর্ম করছি, আমরাও সেটাকে কন্টিনিউ করবো, এবং তারা তাই করেছে। এই যে মেট্রো রেল, তারা কিন্তু পরবর্তী ফেস করেছে একই মূল্যে, এবং এর চেয়ে বেশি মূল্যে। তো আলটিমেটলি তারাও চুরি করছে। তারা যদি চুরিটা না করতো, তারা যদি বুঝিয়ে দিত যে সুশাসন কাকে বলে, তাহলে কিন্তু এই দেশের মানুষের কাছে দীর্ঘ সময়ের জন্য জিনিসটা ক্লিয়ার হয়ে যেত যে আসলে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছিলাম। কিন্তু তারা তা করে নাই। তারা তা না করে অবাধে লুটপাট করেছে। এই যে একজন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আমি তো মনে করি বাংলাদেশে ইতিহাসে তার নাম লেখা থাকবে যে এত কম বয়সে এত দুর্নীতি আর কেউ করতে পারে না এই দেশে। এখন করেছে বড় বড় বাড়ির কথা বলে, কিন্তু এই বাণী দেয় সেই বাণী দেয়, অমুক করে তমুক করে করেছেন কোন দুর্নীতি। এখন সেইগুলি করে তারা বলেছেন আগেরটাকে ছাপিয়ে গেছে, যে কারণে অনেক কিছু। কিন্তু আওয়ামী লীগকে দেশে আবার পুরো প্রতিষ্ঠা করতে হলে, পুরো প্রতিষ্ঠিত হতে হলে, নেতৃত্বে আসতে হলে কিন্তু আওয়ামী লীগের যারা সাধারণ নেতা কর্মী, তাদের সমর্থনটা লাগবে। সেই সমর্থন শেখ হাসিনা তো পাবেন, এটা তো তার পুত্রই করছে। তার পুত্র তো বলেছে আল জাজিরার কাছে যে তার মায়ের বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তনের কোনো সুযোগ নাই, স্পষ্ট করে বলেছেন নাই। তো যেখানে তার পুত্র তার মাকে নিয়ে আশাবাদী না, তখন এই সমস্ত যারা ওনার সঙ্গে ওনার যারা সুবিধাপ্রাপ্ত ব্যক্তি, তারা চান। দল তো এটা যে ধারণ করেছে তা তো না, দল তো এটাকে আসলে গ্রহণ করে নাই বা ধারণ করে দল মানে কি? সজীব জয়ের কথা। দল মানে কি? দল মানে কি? দল, যে দলকে আপনি চিনেন, আমি চিনি, ওটা দল না। আসলে আওয়ামী লীগের যে সমস্ত লিডারকে আমরা চিনি, তারা তো আওয়ামী লীগকে শেষ করার জন্য দায়ী। ওরা তো আওয়ামী লীগের শত্রু আসলে। ধরেন তাদের একটা অফিসিয়াল ফেসবুক আছে যেখানে তারা তাদের কথাবার্তাগুলো বলে। ওরা বলে ফেসবুকে, বলে ফেসবুকে যে কেউ বলতে পারে, অন্যরা সাহস পাচ্ছে না। জগদ্দল পাথরের মতো তারা এখন বসে আছে। এই নেতৃত্ব ব্যাক করবেন, আপনি লেখা রাখতে পারেন। এই নেতৃত্ব, যে ওবায়দুল কাদের, নানক, আব্দুর রহমান, তারপরে আপনার ওই যে ওনার নাসিম, এই নেতৃত্ব বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্ব দিতে আসবে না। যদি বাই চান্স চলে আসে, তাহলে সে আওয়ামী লীগ 10 কদম অগ্রসর হতে পারবে, শিওর থাকেন আপনি। কারণ এদের যে দুর্নীতি, সেই দুর্নীতিকে তারা অস্বীকার করতে পারবে। তারা পড়ানো করেন, বুঝান আপনি আমাদের। তারা দলবল করে শেখ হাসিনা একটা আত্মীয় দেশে নাই, তাপস দেশে নাই কেন পলাইলো? কেন পলাইলো? এই কারণে তারা জানে তারা কত দুর্নীতি করেছে, কিন্তু ধরা পড়লে কি হবে। কই আওয়ামী লীগের, আমি যে বলি আওয়ামী লীগের এখনো কোটি কোটি সমর্থক আছে, তারা কিন্তু পলায় নাই। তারা এই দেশে আসে না, তাদের অনেকে জেলে আসে না, আসে জেলে রাজনীতি করতে আসে, জেলে কে যাবে না? বিএনপি লোকজন জেলে যায় নাই, সবাই কি পলাই গেছে নাকি? তো পলাই গেছে কেন? তার দুর্নীতির সমস্যা আছে। জি, এবং এটাই এখন, এটাই এই আলোচনাটাই আসছিল যে এই কনসেপ্ট আর কি চেঞ্জ